তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপিতে গুণগত পরিবর্তনের আভাস। কেটে যাবে নেতৃত্বের সংকট, জাতিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখার আশা বিশ্লেষকদের। অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া। মধ্যরাতে ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। মাকে দেখতে এভার কেয়ারে তারেক রহমান। জামায়াতের সঙ্গে জোট ইস্যুতে এনসিপিতে মতভেদ। কমিটির 170 সদস্য পক্ষে থাকলেও আপত্তি জানিয়ে 30 জনের চিঠি। আজকালের মধ্যে চূড়ান্ত সমঝোতার আশা 8 দলের সমন্বয়কের। 10 কার্যদিবসের মধ্যেই শহীদ হাদি হত্যার চার্জশিট। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার নিশ্চিতের আশ্বাস। 8 বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের। এবং সংস্কারের অভাবে গার্ডার ও অ্যাবাটমেন্টের যন্ত্রাংশে ত্রুটি। যান চলাচলে তৈরি হচ্ছে অস্বাভাবিক কম্পন। ঝুঁকির মুখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গোমতী সেতু। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে দলটিতে গুণগত পরিবর্তনের আভাস মিলছে বলে মত বিশ্লেষকদের। সেই সঙ্গে রাজনীতিতে নেতৃত্বের সংকটও কেটে যাওয়ার আশা তাদের। সংকটময় মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করতে তারেক রহমানের ভূমিকা থাকবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মায়মুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। দীর্ঘ নির্বাসন শেষে ফিরেছেন দেশে, ফিরেছেন এক বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে। পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়। ফিরেই লাখ লাখ জনতার সামনে জানান নতুন বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনার কথা। এখন প্রশ্ন, তারেক রহমানের এই পরিকল্পনা দেশের রাজনীতিতে পরিবর্তন আনবে কতটুকু? আগামী দিনে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন রাজনৈতিক নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া সংকট কাটিয়ে আস্থার জায়গা তৈরি করবে। একই সঙ্গে রাজনৈতিক পরিবর্তনের ইতিবাচক ধারার সূচনা হবে বলেও মনে করছেন তারা। বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের জায়গাটাতে মানুষের যে আস্থার একটা সংকট ছিল, সেই সংকটটা কেটে যাবে। মানুষ আবার তার নেতাদের উপরে বিশ্বাস, আস্থা এটা ফিরে পাবে। তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইতিবাচক সুর ছিল। জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে চলার একটা দিক নির্দেশনা কিন্তু আমরা পাই। ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যয় তিনি শো করেছেন, তিনি দেখাতে পেরেছেন। তিনি একটা স্ট্রোক ফেলতে পেরেছেন রাজনীতিতে গুণগত পরিবর্তনের কমিটমেন্ট করতে পেরেছেন এবং এই কমিটমেন্ট শো করেছেন। জাতিকে ঐক্যবদ্ধ করার একটা প্রেরণা তার মধ্যে দেখা গেছে এবং তিনি একাই নয়, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চান। এদিকে দলকে কাঠামোগতভাবে সুসংগঠিত করতেও প্রত্যক্ষ ভূমিকা রাখবেন তারেক রহমান। তবে গুণগত পরিবর্তনের জন্য স্পষ্ট লক্ষ্য সামনে রেখে কাজ করার প্রতিও গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। বিএনপি থেকেই বাংলাদেশের গুণগত রাজনীতির ধারা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে। দল হিসেবে বিএনপিতেও একটা মারাত্মক পরিবর্তন আসবে। সেই পরিবর্তন হলো, দেশের বাইরে থেকে উনি নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন, ফ্যাসিবাদ কর্তৃত্ববাদকে হটিয়েছেন। এটা খুব রেয়ার ঘটনা। ভিশন তৈরি করা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। স্টেটসম্যানশিপ যে কাজটা তিনি কিন্তু করেছেন। সো এখন এটা হলো, তিনি যে স্বপ্নটা দেখিয়েছেন সেই স্বপ্নটা বাস্তব করার জন্য আমরা অপেক্ষা করছি। অতীতে বিএনপির নেতৃত্বে থাকাকালীন সময়ে যে ভুলগুলো হয়েছিল, সেই ভুলগুলো থেকে বের হয়ে এসে তিনি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন এবং বিএনপি বাংলাদেশকে একটা ভালো রাজনীতি উপহার দিতে সক্ষম হবে তার নেতৃত্বে। বর্তমান রাজনীতিতে কৌশল আর নীতিগত অবস্থানই বদলে দিতে পারে নতুন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। আর তাই দেশের রাজনীতিতে তারেক রহমানের ফেরা যে ঢেউ তুলেছে তা কত দূর যাবে তারই প্রতীক্ষায় দেশের আপামর জনতা। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার রাত 12টায় এভার কেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এ সময় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এর আগে রাতে বেগম জিয়াকে দেখতে যান ছেলে তারেক রহমান। এ সময় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান সহ
কিছুক্ষণ আগে এবার কেয়ার হসপিটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা যে চিকিৎসাধীন আছেন ওনাকে দেখার জন্য আজকে দ্বিতীয়বারের মতো এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা যে আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন, কাজে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। জামায়াতের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলটির ৩০ নেতা। তবে দলের যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত জানিয়েছে দলের সিদ্ধান্তের সঙ্গে অধিকাংশই একমত, আর আজকালের মধ্যেই চূড়ান্ত সমঝোতার আশা ৮ দলের সমন্বয়কের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল কদিন ধরে সরগরম জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট ইস্যু। তবে বরাবরই তা অস্বীকার করেছেন দলটির শীর্ষ নেতারা। এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার ঘোষণাও দেন তারা। তফসিল ঘোষণার পর এনসিপিকে নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়। ঘুরপাক খেতে থাকে রাজনীতির হাজারো সমীকরণ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামাত ইসলামের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে দলের এই সিদ্ধান্তের প্রতি অনাস্থা এনে আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেন ৩০ নেতা। বিভিন্ন কারণ তুলে ধরে মত দেন এককভাবে নির্বাচনের পক্ষে। এমন অবস্থায় এনসিপি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। পদত্যাগ করলেও ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে এনসিপির অধিকাংশ নেতা জামাতের সঙ্গে জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। সদস্য সচিব আক্তার হোসেন জানান, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে জামাতের সঙ্গে এনসিপির প্রায় সবগুলোতেই মিল ছিল, তাই রাষ্ট্র সংস্কারে জামাতের সঙ্গে জোট গঠনে শক্ত অবস্থান তার। পার্টির অধিকাংশ মেম্বার ৩০ জনের বাইরে যারা আছে তারা আহ্বায়ক সদস্য সচিবের, তারা যে সিদ্ধান্ত নেবে পার্টির সার্বিক বিবেচনায় সেই সিদ্ধান্ত হচ্ছে তারা সমর্থন করবে আর কি। এদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, রাষ্ট্র সংস্কার ও জাতীয় স্বার্থে ৮ দলের বাইরেও একাধিক দল নিয়ে নির্বাচনী জোট গঠন হচ্ছে। ৮ দল তো আছে, বরং ৮ দলের সাথে আরও বহু দল একসাথে হয়ে নির্বাচন করার জন্য যোগাযোগ করতেছে, বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে। এখানে ৮ দলে তো কোনো সংকট নেই, এবং পাশাপাশি আরও দল এখানে যুক্ত হচ্ছে। আমরা আশাবাদী সমঝোতার ভিত্তিতে আমরা সুন্দর একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার যে কোনো সময় ঘোষণা আসতে পারে নতুন জোটের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে দেশের ৮ বিভাগে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন নেতারা। এদিকে ১০ কার্যদিবসের মধ্যেই হাদী হত্যার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আর অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা। এই ক্ষোভ বিক্ষোভ আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার করতে না পারার প্রতিবাদে শুক্রবার দুপুরে শাহবাগে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি চলে শনিবার মধ্যরাত পর্যন্ত। এ সময় ওসমান হাদীর খুনিদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিচার না পাওয়ার অর্থ হইল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির কাছে বর্গা দেওয়া। এইরকম যদি হত্যার বিচার করা না হয়, তাহলে পরবর্তী যে প্রজন্ম কেউ সাহস করে আগাই আসবে না, যে আসলে দেশপ্রেমের যে প্রকাশটা, এই প্রকাশটা কেউ আসলে করতে পারবে না। তাকে যেভাবে মেরে ফেলা হয়েছে তার সর্বোচ্চ শাস্তির দাবি করছি আমরা। খুনিদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে বিচার করা হয়, সেটার জন্য আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। রাতে শাহবাগে আসেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ডিএমপি কমিশনার বলেন, ১০ কার্যদিবসের মধ্যেই দেয়া হবে চার্জশিট, আর অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। আগামী 10 দিনের মধ্যে, অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যে এই মামলার চার্জশিট দিব। অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায়, সেটার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে
ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় তারা অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে। পরে শাহবাগ ছাড়েন অবস্থানকারীরা, ঘোষণা দেন রোববার দেশের প্রতিটি বিভাগে সড়ক অবরোধের। আগামীকাল 8 বিভাগে এই অবরোধ কর্মসূচি করবার জন্য বাংলাদেশের সকল জনতাকে উদারতা আহ্বান জানাই। সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে। তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপ্লবী হাদি। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, অফডক না থাকায় শাহজালাল বিমানবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাহত, অতিরিক্ত সময় ও খরচের ভার উদ্যোক্তার কাঁধে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিজেএমই এর চিঠি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি অংশের গোমতী সেতু ঝুঁকির মুখে। দীর্ঘদিন সংস্কার না করায় গার্ডার ও অ্যাবটমেন্টের মধ্যকার যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়েছে। যান চলাচলে তৈরি হচ্ছে অস্বাভাবিক কম্পন, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। সড়ক বিভাগ বলছে নতুন 4 লেনের সেতু দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা গোমতী সেতু, যার দাউদকান্দি অংশে দেখা দিয়েছে ত্রুটি। সাধারণ যানবাহন চলাচলের সময় অস্বাভাবিকভাবে কাঁপছে সেতুটি, আর ভারী যানের ক্ষেত্রে কম্পন বেড়ে যায় দ্বিগুণ। এমন অবস্থায় চালক ও যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। স্থানীয়রা জানান সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। শীঘ্রই ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তাদের। দুর্ঘটনা ঘটলে প্রাণহানির পাশাপাশি ব্যাহত হবে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক বাণিজ্য। দীর্ঘদিন যাবৎ এখানে পেইড বা স্প্রিং এর সমস্যার কারণে অনবরতই নড়তে থাকি। দেখেন আমরা যখন কথা বলছি এখনো ব্রিজটা নড়তেছে। গাড়ি গেলে আপনার আপ ডাউন করে ঝুঁকিপূর্ণ কাঁপতে থাকে, এটা এখন খুবই রিস্কের উপরে আছে। অনেকবার কমপ্লেনও করছে এই এলাকাবাসী, তা ওনারা কোনো পদক্ষেপই নেন আর কি। দুদিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি এই লেনটা চালু করে দিব। ঢাকা যত গাড়ি বের হয়ে সেটা চলে যেতে পারবে। ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে, ওয়াল নষ্ট হয়ে গেছে, আবার ওই যে আমাদের যে পাশের যে রিংগুলো গ্যাপে গ্যাপে ওইগুলো লুজ হয়ে গেছে, ওইগুলো আমরা আবার মেরামত করবো। সড়ক বিভাগ বলছে সেতু গার্ডার ও অ্যাপার্টমেন্টের মধ্যকার যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়েছে। এই কারণে আপাতত নতুন 4 লেনের সেতু দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে। গার্ডারের নিচের যন্ত্রাংশের ত্রুটি দেখা দিয়ে সেজন্য আমরা চট্টগ্রামমুখী ডান পাশে যেটি 4 লেন বিশিষ্ট সেতু রয়েছে সেই সেতুটি দিয়ে আমরা ডাইভারশনের কার্যক্রম গ্রহণ করেছি এবং শীঘ্রই এই ডাইভারশনটি রেডি হয়ে গেলে পুরাতন সেতুটি আমরা বন্ধ করে মেরামত কার্যক্রম শুরু করব। সড়ক বিভাগের তথ্য মতে 1995 সালে গোমতী নদীর উপর সেতুটি উদ্বোধন করা হয়। 2 লেন বিশিষ্ট সেতুতে 17টি স্পান রয়েছে। প্রতিদিন এই সেতুর উপর দিয়ে প্রায় 10,000 যানবাহন চলাচল করে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। সব সুবিধায় হাতের নাগালে, নতুন শহর, পরিকল্পিত আবাসন, তবুও অস্বস্তি আর বিড়ম্বনার অপর নাম ঢাকা 16। মিরপুর, রূপনগর ও কালশির একাংশ নিয়ে গঠিত এই আসনে জলাবদ্ধতা, পানি কিংবা গ্যাস সংকট নিত্যদিনের। তবে এসবের বাইরে নিরাপত্তাই যেন সবচেয়ে বড় চাওয়া ভোটারদের কাছে। সব সমস্যা সমাধান করে এক অনন্য শহর গড়তে মরিয়া প্রার্থীরা। মঞ্জুর হোসেনের ক্যামেরায় আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বড় পরিবর্তন যেটা দরকার সেটা হলো আমাদের প্রশাসনিক দিকটা। মানুষ আগেও হয়রানি হয়েছে, এখনো হয়রানি হইতেছে, শুধু দলগত চেঞ্জ হয়েছে। এম শাহরিয়ার একজন বেসরকারি কর্মজীবী। 2008 সাল থেকে বসবাস করেন পল্লবীতে। গল্পে গল্পে উঠে আসে ঢাকা 16 রাজধানীর অন্য 8-10টি আসনের মতোই 5 আগস্ট যে স্বপ্ন দেখিয়েছিল তা এখন দুঃস্বপ্ন। মনে হয় না আদৌ কোনোদিন ঘটবে আপনার আমার ভাগ্য পরিবর্তন, কারণ এটা আমাদের দেশের তো আসলে রাজনৈতিক সিস্টেমটা টোটালি ভিন্ন। আর আমরা মানুষের আবেগপ্রবণ বেশি, আমরা ইমোশন বেশি। আমাদের সবাই আগেও যেটা হয়ে আসছে এখনো সেটাই হবে। শাহরিয়ার যে দোকানে এসেছেন সেই দোকানে আলমগীরের হতাশা আরো গভীর। দেশ বাড়ি সবাই দেখতে আছে দেশের কি অবস্থা, কেমনে চলে কেমনে কি, ওটা তো বলার দরকার নেই। এখানে দোকানদারি করি,
ভাত খাইয়ে ঢুকে জানি। ৩৮ বছর আগে যখন এই এলাকায় ব্যবসা শুরু করেন তখন এই পল্লবী ঝিল ছিল, মাছ ধরা যেত পানিতে। বদলে যাওয়ার সময়ে আলমগীর মুখ না খুললেও তার স্ত্রী যেন অকপট। এখানকার সমস্যা সংকট কতটা প্রকট, প্রত্যাশার প্রাপ্তির ফারাক বলে যান একদমে। এই খুন ওই খুন এই খুন আমাকে হামলা দোকানে সাদা এটা আমরা চাই না, আমরা সুস্থ কাবাই করি খাই, এরম আমরা শান্তিতে থাকতে চাই। সংসদীয় আসন ঢাকা ১৬, উত্তর সিটি কর্পোরেশনের ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড, যা মিরপুরের পল্লবী, দুয়ারিপাড়া ও রূপনগর ও কালচির একাংশ নিয়ে গঠিত। যাত্রা শুরু ২০০৮ সালের নির্বাচন থেকে। পুরো আসনের যোগাযোগ অবকাঠামো নিয়ে স্বস্তি আছে, তবে গ্যাস ও পানির সংকটের পাশাপাশি বর্ষায় জলাবদ্ধতায় নাকাল বাসিন্দারা। ২ নম্বর ওয়ার্ডের হোপ মার্কেট, সড়কের অর্ধেক অবৈধ দখলে, পথচারীদের চলাচলের ভোগান্তি নিত্যদিনের। জনপ্রত্যাশা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল কিংবা খেলার মাঠ, তার চেয়েও বেশি নিরাপত্তার। ওসমান হাদির যে ঘটনাটা, ও যেটা চেয়েছে, আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা সেই ওরকমই চাই। যখনই আমরা ওরকম কাউকে দেখব, আমি মনে করবো যে আমার ভোটটা আমি তাকেই দিব। নিরাপদ সড়ক চাই, সবার আগে নিজের নিরাপত্তা চাই। আমরা চাই যে আমাদের সন্তানরা সেফ থাকুক। ধারণা করা হচ্ছে এই আসনে বিজয়ের অন্যতম নিয়ামক হতে পারে বিহারি ভোটার। মানবতার জীবনে অভ্যস্ত এই জনগোষ্ঠীর ভোট নিয়ে চিন্তিত প্রার্থীরাও। ঢাকা ১৬-র এই ৪টি ওয়ার্ডে প্রায় ১৩টি বিহারি ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পগুলোতে ৬০ থেকে ৭০ হাজার ভোটার রয়েছেন। অর্থাৎ এই ঢাকা ১৬ আসন থেকে কে আগামী সংসদে প্রতিনিধিত্ব করবেন তা কিন্তু অনেকটাই নির্ভর করছে এই অবাঙালি ভোটারদের উপর, কিন্তু তাদের রয়েছে অনেক আক্ষেপ। ভোটার অধিকার আর কিছু পাইনি। ক্যাম্পে আমাদের অনেক নষ্ট আছে, এজন্য আমরা ক্যাম্পে চাই না থাকতে, পুনর্বাসন চাই আমাদের। আইসা ভোট চায়া, ভোট নিয়া চলে যায়, ওর পরে আর কোনো খবর থাকে না। প্রার্থীদের মুখেও প্রতিশ্রুতির ফুলঝুরি বরাবরের মতোই। এমন একটি জনবান্ধব সরকার হবে যেখানে কোনো জটিলতার কারণে আমার এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে বা তাদের কাজে কোনো ব্যাহত হবে, এমন কোনো কাজ আমরা নর্মালি করব না। মিরপুরের একটা সমস্যা হচ্ছে মাদক এবং চাঁদাবাজি। আমি বা আমার দল যদি দেশ শাসনের সুযোগ পায়, আমরা কোনো অবস্থাতেই এগুলোর পৃষ্ঠপোষকতা করব না। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। একজন সংসদ সদস্যের দায়িত্ব আইন প্রণয়ন করা, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি এমন যে এলাকার ভালো মন্দ সবকিছু নির্ভর করে তাদের ইচ্ছের উপর। ভোটারদের প্রত্যাশা তাদের সুশাসনের ইচ্ছেটা ফিরুক। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে দ্বীপ জেলা ভোলায় বইছে ভোটের হাওয়া। গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনকে ঘিরে আশা প্রত্যাশার কমতি নেই সাধারণ মানুষের। প্রবীণ নবীন ভোটারের চাওয়া পাওয়ায় ভিন্নতা থাকলেও প্রহসনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান সবার। পাশাপাশি স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশের প্রত্যাশা ভোটারদের। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলার বড় চরসামায়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাকিস্তান আমল থেকেই জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন, দেখেছেন। বিগত 12টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 3টি ছাড়া বাকি 9টি ছিল প্রহসন আর জোর জবরদস্তির নির্বাচন, যেখানে ভোটারদের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। শক্তিধররা নির্বাচনের নামে তাদের ক্ষমতার অপব্যবহার করেছেন। 24-এর গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ ভোট নিয়ে যে স্বপ্ন দেখেছিল তা নিয়েও শঙ্কিত এই প্রবীণ নাগরিক। সকল বাঙালি এক একটা হয়ে কলা গাছ দাঁড়াইছে, হেরো ভোট দিছে, সেখানে কোনো বিশৃঙ্খলা হয় নাই, যার যার ভোট শেষে দিছে। ভোট উৎসব ছিল এবং ভোট গণনা পর্যন্ত মাঠ কোনো লোক মাঠ ছাড়ে নাই। আমরা যে নির্বাচনটা চাচ্ছি সেই নির্বাচন বর্তমান এই প্রশাসন দিয়ে হবে না। গভর্নমেন্টের যদি দিক নির্দেশনা থাকে XYZ কে আসলে আমার জানার ব্যাপার না, তুমি নির্বাচনের জন্য সেইভাবে প্রস্তুতি নাও, কিন্তু সেইভাবে প্রশাসন যদি নেয় তাইলে হবে, আর নইলে হবে। এদিকে বিপ্লবের সুফল ঘরে আনতে আগামী ভোট উৎসবের জন্য মুখিয়ে আছেন কলেজ শিক্ষার্থী প্রীতি দে। দাঙ্গা হাঙ্গামা, দখল আর অপরাজনীতি বন্ধ করে জনগণের মতামতের আলোকে দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে আগামীতে জনবান্ধব সরকার চান তিনি, যার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা ও উন্নত জীবন খুঁজে পাবেন। আমি অনেক দিন ধরে অপেক্ষায় আছি কবে আমি ভোট দিতে পারবো। আমি চাই আমার নির্বাচিত প্রার্থীকেই নির্বাচন করতে, আর সে যেন আমাদের
আস্থাভাজন হয়। তারা যেন তাদের মতামত আমাদের উপর চাপিয়ে না দেয়। একটা সংবেদনশীল পরিবেশ তৈরি হোক, ভোটের পরিবেশ যেন খুব শান্তিপূর্ণ হয়। ভোলা জেলার 4টি নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 16,71,000। এর মধ্যে নারী ভোটার 8,04,755 জন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। অফডক ভিত্তিক এয়ার কার্গো সেবা চালু না থাকায় ঢাকা বিমানবন্দরে ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম। এতে অতিরিক্ত সময় ও খরচ দুটোই বহন করতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। এই অবস্থায় আকাশপথে পণ্য পরিবহনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে অফডক সুবিধার দাবি তুলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে যা দ্রুত বাস্তবায়নের তাগিদ অর্থনীতিবিদদের। MS আরেফিনের রিপোর্ট। সাধারণত বন্দরের ওপর চাপ কমিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজ করতে বন্দর এলাকার বাইরে যে স্থানে পণ্য লোড আনলোড কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা হয় তা ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা অফডক নামে পরিচিত। চট্টগ্রাম সমুদ্র বন্দরে এই সুবিধা থাকলেও নেই ঢাকা বিমানবন্দরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর এই ব্যবস্থা চালুর দাবি উঠেছে ব্যবসায়ী মহলে। কারণ আকাশপথে ঢাকায় আমদানি করা পণ্য সংশ্লিষ্টরা দ্রুত সরবরাহের উদ্যোগ নিলেও 2 মাসেও স্বাভাবিক হয়নি কার্যক্রম। রাস্তার ভিতরে যে পণ্যগুলো ফালানো হচ্ছে, কার মাল কে নিচ্ছে? ফ্লাইট নামার পরে বিমান অফিসাররা ফ্লাইট করতে অনেক সময় নিচ্ছে। এইটা আমাদেরকে এখন ব্যাপক প্রবলেম ফেস করতে হচ্ছে। বাংলাদেশের যে এয়ারপোর্ট কার্গো ফেসিলিটি সেটি এমনিতেই অপ্রতুল। যেই দেশ $40 বিলিয়ন এক্সপোর্ট করে সেই দেশের জন্য এটি একেবারেই অপ্রতুল, কারণ আমাদের কিন্তু স্যাম্পলিং ফেব্রিক, স্যাম্পলিং ইয়ার্ডেজ সব কিছুই এখান দিয়ে আনতে হয়। গেল 23 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও দিয়েছে বিজিএমইএ। শিল্প মালিকদের দাবি, বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশের সক্ষমতা সীমিত। এছাড়া প্রতিযোগী দেশগুলোর তুলনায় ঢাকা বিমানবন্দরে পণ্য পরিবহনে খরচও বেশি। অফডক ব্যবস্থা চালু হলে অপারেটরের সংখ্যা বাড়বে, যা প্রতিযোগিতামূলক খরচে সেবা নিশ্চিত করবে বলে যুক্তি তাদের। ঢাকা এয়ারপোর্টে মাল পাঠানোর পরেও আমাদের এখানে সিরিয়াল পাইতে, কাস্টম করতে অনেক লেন্দি একটা প্রসেস। এটা আপনি এই যদি আমলাদারির জটিলতা কমিয়ে সহজ করা যায়, এখন আসতে ধরেন 20টা, যখন এটা 40টা হয়ে যাবে তখন প্রতিযোগিতা চলে আসবে। কে কত বেশি সার্ভিস চার্জ কমাইয়ে নেবে, কে কত ভালো ফ্যাসিলিটি দিবে, মানুষ ওখানে যাবে। এখানে আছে খুব ছোট ছোট মাল, মূল্যবান মাল, পরিমাণে কম, একটু কেয়ারফুল হতে হবে। এগুলা অন দ্য ওয়ে যেন এগুলা চুরি না হয়, কারণ এগুলো তো কন্টেইনারে আসবে না। দ্বিপাক্ষিক বাণিজ্যে জটিলতা কমাতে বাংলাদেশেও দুবাই, সিঙ্গাপুর, ভারতের মতো অফডক ভিত্তিক এয়ার কার্গো সেবা দ্রুত চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে কিছু কাঠামো তৈরি করে সেখানে পণ্যগুলো যাতে ওঠানো নামানোর ব্যবস্থা করা যায়, সেটির একটি উদ্যোগ দ্রুততর সময় নিতে পারেন সরকার। এনবিআরের তথ্য 2024-25 অর্থ বছরে $6,500 কোটি পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যার মধ্যে ঢাকা বিমানবন্দর দিয়ে এসেছে $410 কোটি পণ্য। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সামরিক শাসনের প্রায় 5 বছরের মাথায় মিয়ানমারে জাতীয় নির্বাচন, প্রথম দফার ভোট গ্রহণ শুরু, বেশিরভাগ বিরোধী দল অংশ না নেয় বৈধতা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের বোনের বাসা থেকে উদ্ধার 219 কোটি টাকার 11টি ব্যাংকের চেক ফয়সালকে দিয়েছে 6 ব্যক্তি ও 7 প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ঠিকানায় গিয়ে কোনো হদিস পাওয়া যায়নি। ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা যায় কোটি কোটি টাকার ইস্যু করা চেকের বেশিরভাগ হিসাবই দীর্ঘদিন ধরে অচল। হিসাবগুলোতে তেমন টাকাও নেই। এখন প্রশ্ন উঠেছে, তাহলে এমন চেক ইস্যুর উদ্দেশ্য কি? সিআইডি প্রধান জানিয়েছে রহস্য উন্মোচনে কাজ করছেন তারা। মাসুদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম। আমি কিছু বলতে পারছি না। ওসমান হাদিকে গুলির পরদিন র্যাবের হাতে আসা শুটার ফয়সালের বোনের আগারগাঁওয়ের বাসার পাশের বিল্ডিংয়ের ফুটেজ এটি, যেখানে দেখা যায় ফয়সাল তার মাকে নিয়ে বাসার নিচে পরিত্যক্ত স্থানে কিছু একটা খুঁজছে। পরে র্যাবের অভিযানে জানা যায় পরিত্যক্ত সেই স্থান থেকে বেশ কয়েকটি গুলি পাওয়া যায়। এই একই ধরনের গুলি দিয়ে হত্যা করা হয় হাদিকে। ওই ফ্ল্যাট থেকে আরও মেলে কোটি কোটি টাকার চেক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের বোনের এই বাসা থেকেই কোটি কোটি টাকার সেই চেকগুলো উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। ফয়সালকে কেন
কারা কোন ব্যক্তি প্রতিষ্ঠান এই চেকগুলো দিয়েছিল সেগুলোই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। প্রিমিয়ার, আল আরাফা, প্রাইম, ন্যাশনাল, ঢাকা ব্যাংক সহ 11টি ব্যাংকের 38টি চেকের মধ্যে উত্তোলনযোগ্য চেক 32টি, টাকার অঙ্কে যা 218 কোটি 79 লাখ টাকা, যার মধ্যে সর্বনিম্ন 7 লাখ এবং সর্বোচ্চ 90 কোটির। চেকগুলোর তথ্য খুঁজতে ব্যাংকগুলোতে যায় সময় সংবাদ। সবচেয়ে বেশি 35 কোটির 10টি চেক প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখার। চেকের খবর শুনে আটকে ওঠেন ব্যবস্থাপক, জানান কোনো তথ্য নেই তার কাছে। আপনাদের ব্যাংকের কিছু বলতে পারছি না, সরি। টাকার অঙ্কে সবচেয়ে বেশি 90 কোটি 7 লাখ টাকার চেক প্রাইম ব্যাংকের গুলশান শাখার। খোঁজ নিতে এই শাখায় গেলে ম্যানেজার গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। অগ্রণী ব্যাংকের ওয়াসা শাখাতেও ফয়সালের কথা শুনে কেউ কথা বলতে রাজি নন। এরপরে আছে ন্যাশনাল ব্যাংকের 50 কোটির চেক। ব্যবস্থাপক ক্যামেরার সামনে কথা বলেননি, তবে তিনি জানান চেক ইস্যুকারী ম্যাম ইম্প্যাক্টস নামের প্রতিষ্ঠানের হিসাবটি অচল, সেখানে নেই কোনো টাকা। 6টি চেক ইস্যু করা আল আরাফা ব্যাংকের মিরপুর শাখায় গেলে কর্মকর্তারা জানান এই হিসাবও ডরমেন্ট বা অচল অবস্থায় পড়ে আছে। এটা হয়েছে প্রায় আরো 4-5 বছর আগে, ব্যালেন্স নেই, কিছু নেই, ব্যালেন্স নেই, রিসেন্টলি কিছুই হয়নি। ফয়সালকে দেয়া 218 কোটির মধ্যে 172 কোটি টাকাই দিয়েছে রেনাশা ইন্টারন্যাশনাল, আবু ওমর ট্রেডিং কর্পোরেশন, ম্যাম ইম্প্যাক্টস, ডিম ইনফিনিটি, চিস্তি টেক্সট সহ 7 প্রতিষ্ঠান। এবার এসব প্রতিষ্ঠান খুঁজে বের করার চেষ্টা করব আমরা। শুটারকে 90 কোটি টাকা দেয়া ড্রিমস ইনফিনিটির ঠিকানা দেয়া বাড়িধারার ডিউএসএসে, সেখানে গিয়ে দেখা যায় এই নামের প্রতিষ্ঠান কখনো এখানে ছিলই না। এই নামে কখনো ছিল কিছু? না, ইনফিনিটি ড্রিমস নামে ছিল না। বনারীর ম্যাম ইম্প্যাক্টস ফয়সালকে 50 কোটি টাকা দিয়েছে, সেখানে গিয়েও হদিস মেলেনি প্রতিষ্ঠানটির। ফয়সালের চেক ইস্যু করা আরেক প্রতিষ্ঠান এমআর ইন্টারন্যাশনালের বনানীর ঠিকানাতেও কিছু নেই। ইন্দিরা রোডের চিস্তি ট্যাক্সে গিয়ে জানা যায় আরো 4 বছর আগে এখান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে তারা। এসব প্রতিষ্ঠানের ফোন নম্বরে ফোন করেও সাড়া মেলেনি। গোডাউন রেখে মালামাল রেখে পরে তারা যোগাযোগ করে না, কিছুই নেই। 3-4 মাস পরে পরে বাড়িওয়ালা এই কমিশনের মাধ্যমে ভেঙে ওদের মানে বাড়িওয়ালা 7 প্রতিষ্ঠান ছাড়াও 6 ব্যক্তি ফয়সালকে দিয়েছে 46 কোটি টাকা। ফয়সালের চেকের বিষয়ে মানি লন্ডারিং অনুসন্ধানে নেমে সিআইডি প্রধান জানিয়েছেন চেক ইস্যু করা সবার পরিচয় উন্মোচন করা হবে। বাড়িতে আমরা বেশ কিছু অব্যবহৃত চেক পেয়েছি যেগুলো সিগনেচার করা ছিল, সেটার মূল্যমানও প্রায় 218 কোটি টাকা। এটা আমরা খুব নিবিড়ভাবে সিআইডি তদন্ত করছে যে তার সাথে অন্য কোনো বিহাইন্ড দ্য স্ক্রিন কোনো গ্রুপ, বড় গ্রুপ জড়িত ছিল কিনা, কারা কারা কোথায় থেকে সে টাকা পেয়েছে, তার কি মিশন ছিল, তার কি ভিশন ছিল, এই সব কিছু নিয়ে আমরা কাজ করছি। এত বড় অঙ্কের লেনদেনের পেছনে হাদি ছাড়া অন্য কোনো মিশন আছে কিনা এমন প্রশ্নের উত্তর খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ধন্যবাদ। থ্যাংক ইউ। অভিনন্দন। মাননীয় প্রধান বিচারপতিকে শপথপত্রে স্বাক্ষর করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে। মাননীয় প্রধান বিচারপতিকে অনুগ্রহপূর্বক তার নির্ধারিত আসনে ফিরবার জন্য অনুরোধ জানাচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান বিচারপতিকে ধন্যবাদ। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি।
মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে এই পাশে। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। সামরিক শাসনের প্রায় 5 বছরের মাথায় মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। চলমান গৃহযুদ্ধের মধ্যে এই রোববার জান্তা সরকারের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচনে ভোট শুরু হয়। রাজধানী নেপিদো, ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরে স্কুল, সরকারি ভবন ও ধর্মীয় প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। 3 ধাপে অনুষ্ঠিত হবে এবারের ভোট। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে 11 জানুয়ারি। এই 2 ধাপে মোট 330টি প্রশাসনিক এলাকার মধ্যে 202টিতে ভোট গ্রহণ হবে। আর 25 জানুয়ারি তৃতীয় শেষ ধাপের ভোট গ্রহণের পর ফল ঘোষণা করা হবে। সংঘাতের কারণে বহু এলাকায় ভোট গ্রহণ হচ্ছে না। আগে নির্বাচনের মতো বড় সমাবেশ দেখা যায়নি। যুদ্ধবিরতির মধ্যেই নানা অজুহাতে গাজা ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় একদিনে আরও 4 জন নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 414 জনে। একই সময় পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল, বন্ধ করে দিয়েছে শহরের প্রবেশপথ। ঘরবাড়িতে তল্লাশি চালানো হয় এবং বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়। কয়েকটি বাড়ি সাময়িকভাবে সেনা জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদিকে ইতালিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অর্থায়নের অভিযোগে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গাজা ইস্যুতে মত পার্থক্য প্রকট হচ্ছে। দেখছেন সময় সংবাদ। মাইল ফলকের ম্যাচ জয় দিয়ে রাঙালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জোড়া গোলে জয় পেল আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচে আল ঔকুদকে 3-0 গোলে হারালো তারা। মাঠে নেমেই দারুণ এক মাইল ফলক স্পর্শ করেন CR7। পেশাদার ফুটবলার হিসেবে 23 বছরের ক্যারিয়ারে এটি ছিল রোনালদোর 1300তম ম্যাচ। আল ঔকুদের বিপক্ষে শুরু থেকেই পর্তুগিজ উইঙ্গার ছিলেন দারুণ ছন্দে। 31 মিনিটে সতীর্থের কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো। আর প্রথমার্ধের যোগ করা সময়ে পূরণ করেন জোড়া গোল, যা তার ক্যারিয়ারের 956তম। এরপর বিরতি থেকে ফিরে দলের হয়ে 3 নম্বর গোল করেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স। হ্যাট্রিক হতে পারত রোনালদোর, কিন্তু গোল করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডে। শেষ পর্যন্ত 3-0তেই জিতে যায় আল নাসর। মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রোনালদোর দল, টানা 10 ম্যাচ জিতেছে তারা। প্রো লিগে 10 ম্যাচে রোনালদোর গোল 12টি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপিতে গুণগত পরিবর্তনের আভাস। কেটে যাবে নেতৃত্বের সংকট, জাতিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখার আশা বিশ্লেষকদের। অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া। মধ্যরাতে ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। মাকে দেখতে এভার কেয়ারে তারেক রহমান। এবং জামাতের সঙ্গে জোট ইস্যুতে এনসিপিতে মতভেদ। কমিটির 170 সদস্য পক্ষে থাকলেও আপত্তি জানিয়ে 30 জনের চিঠি। আজকালের মধ্যে চূড়ান্ত সমঝোতার আশা 8 দলের সমন্বয়কের। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সাদিক ইমন। ধন্যবাদ আলিফ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।